কে যে হবে নির্বাচিত প্রধানমন্ত্রী এটা বলা এখন কঠিন। যদি নির্বাচন হয়, যদি আমি আসলে ইফ এন্ড ইফ কেন কেন এই কথাটা আবার ঘুরে ফিরে আপনি বারবার বলেন? এই জন্য বলছি, বারবার বলি, আমি সব প্রথমতেই বলে আসছি, এটা তুমিও জানো, রাজাক ভাইও জানে, সবাই যে দর্শকবৃন্দ জানে, আমার বক্তব্য একই, যে এই নির্বাচন হবে না শেষ পর্যন্ত। যে কেউ বিএনপিতে ইতিহাসই আছে ওই নির্বাচন বর্জন করার, এবং এই এমনও হতে পারে জামাত এনসিপিও বর্জন করতে পারে, এমনও হতে পারে সরকারই নিজেই বন্ধ করে দিতে পারে তাদের গণভোটটা হলে। তো তিনটা সম্ভাবনা আছে, এই তিন সম্ভাবনার মধ্যে যে কোনো একটা হলেই হতে পারে। এবং বুঝে যাবে দুপুর 11টা 12টার পরে, দুপুর 2টার সময় আমি যদি চিন্তা করি হ্যাঁ সত্যি নির্বাচন হয়ে গেছে, তখন বুঝতে পারবো কে। আর একটা কথা এখানে বলতে রাখতে চাই, এখানে এই মুহূর্তেই ভুলে যাওয়ার আগে, এরা বলছে নির্বাচনে গণনা করতে লাগবে অনেক সময়, কত বলছে 7 দিন না 8 দিন না কতদিন বলেছেন, গণভোট গণনা করতে লাগবে সময়। তার মানে কি, একে তো বোঝা যাচ্ছে এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে রাখেছে। এবং যদিও একটা জরিপে বলতেছে যে বিএনপি পাবে 160টা সিট বা 150 থেকে 160, কিন্তু সরকারের মধ্যে লোক কাজ করতেছে, এই অবৈধ সরকারের মধ্যে, যে তারা বিএনপিকে 150-এর বেশি সিট দিবেই না, তাদের সিম্পল মেজরিটি রাখবে যেন তাদের হাত থেকে তারা ঘোরাতে পারে। এটা সরকার তো না, এটা আর্মি বিহাইন্ড দ্য সিন যারা আছে। তো আমি আবার ব্যাক করে আসি প্রথম প্রশ্নটাতে, আসিফ নজরুল এই আইনগুলো কোথা থেকে পাচ্ছেন, এটা একটা প্রশ্ন কেউ করে না। কারণ আসবো রাজ্জাক ভাই শুনতেছে। রাজ্জাক ভাই আপনি কি বলেন ইলেকশনটা? না, এখন হচ্ছে যে উনি যেটা বলছে স্পিকার নাই, স্পিকার দেশ ত্যাগ করছে, এটা এই ধরনের কোন রেকর্ড কারো কাছে নাই। আজকে যদি উনি দেশ ত্যাগ করতেন, আমাদের তো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে না, ইমিগ্রেশনে তো উনি তো আর হাওয়ায় উড়ে যান নাই বা আপনার বর্ডার দিয়ে পার হন নাই, উনি তো আর্মির তত্ত্বাবধানে ছিলেন যতটুকু আমরা জানি। আচ্ছা দেখেন, 90 সালে যখন এরশাদ সরকারের পতন হয়, সবকিছু চলে গেল, তখন কিন্তু আমাদের যে যারা নির্বাচিত এমপি মানে 91 সালের ওরা কিন্তু ওই এরশাদের ক্যাবিনেটের যে স্পিকার ছিল শামসুর চৌধুরী, ওনার কাছে কিন্তু সবাই শপথ নিয়েছিল। তো এটা তো স্বাভাবিক, একটা শপথ নেই তো ওখানে নেওয়া তো একটা এটা দীর্ঘদিনের রীতি চলে আসতেছে, বা আইন অনুযায়ী সংসদীয় আইন তো এটাই। তো ওনারা এটা এখন আসিফ নজরুল তো আইন তৈরি করে নিজে, যেমন কয়েকদিন আগে বোধহয় 4-5 দিন আগে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হলো ওই টিএবির ইফতেখারুজ্জামান কি বলছেন, উনি প্রথম একটু বলছেন যে 10ই আগস্ট আসিফ নজরুলের নেতৃত্বে জুডিশিয়ারিকে পঙ্গু করে দেওয়া হলো, সমস্ত আপনার এই মবকে মানে এখানে লেলিয়ে দিয়ে আপনার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, পরবর্তী সময় হাইকোর্টের 30 জন বিচারপতি সেখানে পদত্যাগ করলো। তারপরে ওনাদের 106 নম্বর মানে 6 অনুচ্ছেদের যে রেফারেন্সের অধীনে ওনারা শপথ নিলেন, সেই শপথটা নিয়েও প্রশ্ন আছে। তারপরে এখানে আজকে দেখলাম শফিকুল আলম, মানে আপনার সবচেয়ে উনি যে পাওয়ারফুল ব্যক্তি, সে বলতেছে নির্বাচন হওয়ার পরে পরে যারা মেজরিটি পাবে রাষ্ট্রপতি তাকে সরকার গঠন করার জন্য বলবে, আমরা মানে এই তত্ত্বাবধানে আপনার ইন্টারিম গভর্নমেন্ট 16, 17, 18 তারিখের বেশি হয়তো আমাদের থাকা হবে না, আমরা এখানে চলে যাব। মানে সেও নিজেকে সরকারের পার্ট মনে করতেছে, এভাবে এমন ভাব আর কি, যে সে বলতেছে এটা। এদিকে দিয়া এটাকে করে কে, এটাকে মূল কলকাঠি কার কাছে? আলী রিয়াজের কাছে। আলী রিয়াজ কি বলছে? আলী রিয়াজ বলছে 180টা ওয়ার্কিং ডে হবে কি নির্বাচিত এমপিরা গণপরিষদ সদস্য হিসাবে বিবেচিত হবে, তারপরে সেখানে আপনার এই সংবিধানটা পুনর্লিখন বা সংশোধনটা গৃহীত হওয়ার পরে তারপরে সেখানে সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি আহ্বান করতে পারে। ওয়ার্কিং ডে বলছে, এখানে যে ফাঁক আছে, এটা হয়তো 6 মাসের জায়গাতে এটা 9 মাস হয়ে যাবে। তো ওনারা তো সব জায়গায় তো মেটিকুলাস প্ল্যান ওদের আছে। আচ্ছা, তো এইভাবে করে করে আপনি যেটা বলছেন,
একটা সময় দেখা গেছিল যে মেটিকুলাস প্ল্যানের মধ্যে জামাত ক্ষমতায় চলে আসতেছে, মানে আমেরিকা এবং ইউকের ইয়েতে দুইটা সাহায্যে। কারণ ইউকেও মনে করে আপনার জামাত হইলো একটা মডারেট ইসলামিক পার্টি, তাদেরই ক্ষমতায় আসা দরকার। আর মানে আমেরিকা তো মনেই করে দীর্ঘদিন থেকে, তারপর সেটা লিক আউটও হইলো। এখন ইউনূস সাহেব তো তাদের পক্ষে আছে এবং পুরো প্রশাসনটা জামাতের পক্ষে। এটা আমেরিকান এমবাসির ওই যে কথোপকথনটা লিক হওয়ার পরে এটা এখন সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পরে জামাতের সেই অবস্থানটা নড়বড়ে হয়ে গেছে। এরপরে আবার শফিকের ওই নারী বিষয়ক তার যে মন্তব্যটা, সেই মন্তব্যের কারণেও কিন্তু এখন তারা অনেকটা পিছিয়ে আছে। তো আমাদের শেখ ভাইয়ের যে আপনার আশঙ্কাটা জামাত যদি এবারে নির্বাচনে বিজয়ী হইতে না পারে, তাদের সম্ভাবনা না থাকে, তাহলে তার এই নির্বাচনটা হবে কিনা এটা আমি আপনার সাথে আমি এই ব্যাপারে একমত। আমার মাঝখানে মনে হয়েছিল যে নির্বাচনটা যেভাবে হোক ইউনূস সাহেব করে ফেলবে, কিন্তু এখন মনে হচ্ছে যে জামাত যদি এখানে মেজরিটি না পায়, তারা যদি ওই মানে আমরা বলি জামাত যদি এবার না হয় কখনো হবে না। কারণ জামাতের আর সম্ভাবনা মানে এই দিন বারবার ওয়াকার আসবে না, তো জামাতেরও সম্ভাবনা সৃষ্টি হবে না, বারবার ইউনূসও আসবে না। তো আজকে ইউনূস, ওয়াকার, তারপরে এত মানে প্রশাসনের এত সাহায্য, এরপরেও যদি জামাত জিততে না পারে, তাহলে জামাত আর কবে এই এতগুলো সুযোগ তাদের সামনে আসবে? তো এখানে যে কথা আপনারা বলছেন, আপনিও সন্দেহ করছেন, আমিও এখন সন্দেহ করতে শুরু করছি যে 11 তারিখের রাত্র আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা আমরা আসলে সন্দিহান আছি। ভোট কেন্দ্রে যাওয়ার পরও নির্বাচন হবে কিনা তাও আমি সন্দিহান আছি, কারণ জামাত তো আছেই আর বিএনপির রুলও আছে। একটা জিনিস একটু খেয়াল করেন আপনারা দুজনাই, যে জয় কিন্তু তার যে ভার্চুয়াল বক্তব্যটা দিয়েছে ওর মধ্যে সে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বলতে পারি আমি, সে তারেক জিয়াকে বলতেছে ঠিক আছে তারা পাওয়ারে আসুক। কারণ আমি তার বক্তব্য এবং রিসেন্ট আওয়ামী লীগের মানে কার্যকরী পরিষদের লোকজনের বক্তব্য শুনে, আমি নাম বলতে চাইনি কাউরি, এবং কি আপারও কিছু ইন্টারভিউর বক্তব্যগুলোকে অ্যানালাইজ করতেছিলাম কালকে রাত্রে আমি বসে বসে, সেটা দেখলাম যে আমাদের পক্ষে মানে আমি এখনো তো আওয়ামী লীগের প্রাইমারি সদস্য, সেই হিসেবে বলতে পারি আমাদের পক্ষের লোকজনরা যেটা চাচ্ছে যে বিএনপি আসুক, এই ইলেকশন যদি হয় তাহলে বিএনপি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আসবে, তখন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার জন্য একটা সুবিধা হবে। কারণ তখন আমরা এটাকে টুইস্ট করতে পারবো, তাদের আত্মাকে আমরা টুইস্ট করতে বলতে পারবো যে দেখো তোমরা ওই যেটা বেআইনি কতগুলো আইন করে গেছে আসিফ গং বা ইউনূস গং, সেগুলো সব বেআইনি আইন, এইসব আইন পাস করা যাবে না। কারণ এই জন্যই বিএনপির অ্যাকচুয়ালি 172 থেকে 200টা সিট পাওয়া উচিত, পেলে তারা কন্ট্রোল করতে পারবে মেজরিটি। যদি না পারে তাহলে আমার ধারণা, আমার মানে আমি যেটা দেখতে পাচ্ছি, যদি ধরেন জামাত থেকে যদি কিছু লোক ভোট দিয়ে দেন, তাহলে দেখা যাবে জামাত তো কন্ট্রোল করতেছে, এদিকে তাদের পেয়ারা পার্সন ইউনূস তো আছেই সাথে। ইউনূস যদি থেকে যায়, প্রেসিডেন্ট যার যে খায়েশ সে প্রেসিডেন্ট হবে, আর যদি না থাকে তাহলে আলাদা ইকুয়েশন তখন অন্যরকম হবে। এখন এই ইকুয়েশনে বলতেছে যে আপনার জামাত যদি অপোজিশনও হয় থাকবে। মোমেন সাহেব এক্স ফরেন মিনিস্টার, উনি বলেছেন এই লোকটা এত লোভী মানুষ যে ব্যাংকের পদ ছাড়তে চায় নাই, আর এই পদ ছেড়ে দেবে এটা কেউ বিশ্বাস করে? এটা তো সবাই বলতেছে, এটা মোমেন ভাই একাই বলে নাই, মোমেন ভাই ছাড়া সবাই আমরাও বলি, কারণ এ লোভী মানুষ এবং স্বার্থপর এবং নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। ওনার ওই গ্রামীণ ব্যাংকের ছাড়া বাইরে কিছু বুঝে বলে আমার মনে হয় না, এবং অর্থনীতিও উনি ঠিক মতো বুঝেন কিনা আমার সন্দেহ আছে। ওনার কাছে যে 2-3 জন ভালো ভালো অর্থনীতিবিদ আছে, সালাউদ্দিন সাহেব আছে, ওয়াহিদুদ্দিন মাহমুদ আছে, তাদের কথা উনি শুনেও না, এই কান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দেয়। যার এইসব ওই দাদা ওই যে ওয়াহিদুদ্দিন মাহমুদ ফাহমুদ এগুলোর কথা বলেন না, এরা অর্থনীতি পড়ছে, অর্থনীতি কোনোদিন বোঝে নাই। এরা এই লোকগুলা
পদ্মা সেতু নিয়ে যেসব কথা বলছে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এরা বলছে যে এটার পাগলের প্রলাপ, দেশ দেউলিয়া হয়ে যাবে, দেশ এ হবে। এখন দেশ দেউলি হইলো কোথায় গেল? এখন এরা কথা বলে, এরা হইলো কি বারাটিয়া IMF এর সাকস ছিল, এরা IMF এর ওয়ার্ল্ড ব্যাংকের ওই মানে আপনার সচিবের চাকরি হওয়ার মানে শেষ দিকে বা ইয়ে হওয়ারে তারা IMF এর কিছু প্রজেক্ট দিত, পোলাপাইন্ডে মাঠে ফাটাইয়া কিছু তথ্য সংগ্রহ করতো, এটা দিয়েই তারা মানে কিছু টাকা পয়সা পাইতো। এরা মনে করে বিরাট অর্থনীতিবিদ। এই যে আপনার আমাদের দেবপ্রিয় না একটা আছে না সাড়ে একটা, ওই যে ওই ছাগলের যে একটা শ্বেতপত্র করলো 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ইয়ে হইলো, হিসাব যদি মিললো না। আমাদের মতো সাধারণ আমরা যারা অর্থনীতি কিচ্ছু বুঝি না, আমাদের তো হিসাবই মিলে না। তুই কোথায় 234 বিলিয়ন কোথায় গেলি? তা আজকে 100 বিলিয়ন থেকে শেখ হাসিনা 460 বিলিয়ন ডলারে নিয়ে এলো জিডিপি। এই যে 15 বছরে 360 বিলিয়ন ডলারের আমার অ্যাসেট তৈরি হলো সারা বাংলাদেশে, নাকি? সেটা তো আমাদের দৃশ্যমান, নাকি? এটা তাহলে কোথেকে আসলো? যদি 360 বিলিয়ন ডলারের মধ্যে 234 বিলিয়ন যদি চলে যায়, তাহলে আমার যে টোটাল যে উন্নয়ন হইলো সেই উন্নয়নটা কত বিলিয়ন ডলারের হয়েছে? সেই টাকা কোথা থেকে আসলো? আজকে এরা 1.5 বছর পাকিস্তান থেকে কিছু ইম্পোর্ট ছাড়া, তারপরে আমেরিকা থেকে গম আমদানি ছাড়া, এরা বেসিক কোনো আপনার ডেভেলপমেন্ট কাজের, আমার একজন বললো যে একদিন একটা টকশোতে আমার সাথে কথা বলছিল যে ওনারা তো এই পর্যন্ত একটা টয়লেটও আপনার করতে পারে নাই। আসলে ইনফ্যাক্ট এটাই এই পর্যন্ত এই আজ গত 18 মাসে ইউনুস কুড নট এস্টাবলিশ মানে আপনার পাবলিক টয়লেট ইভেন কিছু করতে পারেনি, কারণ যে কাজগুলো চলতেছে এখানে সমস্ত কাজগুলো আগের প্রোগ্রামের, এবং সেগুলো হঠাৎ করে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা আসলে কেন সামনে? আমি তো বুঝলাম না, আমি তো এটার কোনো তাল পাই না। কেয়ারটেকার গভর্নমেন্ট হবে যদি ইলেকশনের সময়, এখন যদি আপনার যদি আবার ইলেকশন হয়, ইলেকশন শিডিউল যদি চেঞ্জ হয়, নতুন যদি ইলেকশন হয়, তাহলে না কেয়ারটেকার প্রশ্ন ওঠে। এখন সেটা উঠলো কেন এটা আসলে আমার মাথায় ধরে না। আমি জানি কে উঠেছে তাও জানি না। এখন হলো কথা বলতেছেন ওই মানে এখন বলে না মানে আমি আইন, এখন সে হইলো আইন। এই আমরা মানে সুপ্রিম কোর্টের রেফারেন্স কাজ সাইন হয়েছে কেউ দেখে নেই, এখানে সেই সব সাইন করে। তারপরে ওই যে আপনার আমাদের ওনার নাম কিনা মহসিন রশিদ সাহেব বলেন যে প্রায় 100টা অধ্যাদেশ জারি হইলো। উনি বললো আমি চ্যালেঞ্জ করি বলবো যে অধিকাংশ অধ্যাদেশে মহামান্য রাষ্ট্রপতির কোন সই নাই। এই হইলো আমাদের দেশ। তো সুতরাং সে ওই যে শপথ পড়াবে আর কি। রাষ্ট্রপতির অফিসের যে যাকে অ্যারেস্ট করা হইলো প্রোগ্রামার, যাকে অ্যারেস্ট করা হইলো জামাতের হ্যাকিং এর অভিযোগে, তাকে কিন্তু আজকে জামিনও দিয়েছে। হচ্ছে কি সে ওই রাষ্ট্রপতির সাথে ওই গোলামের পুত নাম কিনা আজমি, গোলামের পুতের দেখা করতে হবে ওখানে রাষ্ট্রপতির উপরে চাপ সৃষ্টি করা। তারপরে অনেকে এটা সাসপেক্ট করতেছে হয়তো রাষ্ট্রপতির সাথে সে দেখা করে সেখানে যদি জামাত যদি আপনার সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেখানে বিপরীত যারা আছে তাদেরকে যেন সরকার গঠন করতে না ডাকা হয়, তাদের সাথে আলোচনা না করে এই ধরনের কিছু ধমক টমক দিয়ে আসছে, হয়তো এমন কিছু হইতে পারে। সবাই এটা ধারণা করতেছে আর কি। ভুল তো এখন তো ধারণা যেটা করে সে কিছু না কিছু তো দেখা যায় চলে যায়। আচ্ছা, কেয়ারটেকারের গভর্নমেন্ট কেন আসতেছে আমি এই 1 সেকেন্ড উত্তর দিয়ে নিই। কারণ এটা বাজারে যে কথাটা ছড়িয়েছে বা ছড়ানো হচ্ছে, এটা কারণ হচ্ছে 106 অনুচ্ছেদ অনুপাতে তো এই অবৈধ ইন্টারিম সরকারটা হয়েছে। এই একই কন্ডিশন দিয়েই হয়তো তখন চুপ্পু সাহেব চেষ্টা করবে কেয়ারটেকার গভর্নমেন্ট এস্টাবলিশ করতে। এবং আমার সাথে নবী ভাই একটা টক শোতে ছিলেন, উনি বলতেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট তো ওইভাবে আসবে না, হাসিনা যদি ফিরে আসে, ধরে নিলে হাসিনা ফিরে আসবে, হাসিনাই হবে কেয়ারটেকার গভর্নমেন্টের ইনচার্জ, তারপর ইলেকশনটা হবে। এই জন্য এই ইলেকশন যদি বানচাল হয়ে যায়, রাজ্জাক ভাই এর বাড়ি শুনেন, এরা যদি এই ইলেকশনটা বানচাল হয়ে যায় তখন তো আরেকটা ইলেকশন আসতে হবে। তখন ওই ইলেকশন আসার সময় ইউনুসকে সরতে হবে, কারণ ইউনুসকে দিয়ে যে পারপাজে আনা হয়েছিল
সে পারপাস কিছুটা ফুলফিল হলেও পুরাপুরি ফুলফিল হয়নি, যেটা আমেরিকা চাচ্ছে সেটা হয়নি। এবং ভারতও নীরব দর্শক আছে, কিন্তু নীরব দর্শকের ভিতরেও তারা কাজ করে যাচ্ছে। কারণ অমিত শাহর কথাটা কিন্তু আপনার হালকা করে নিয়েন না। অমিত শাহ বলেছে ভারত যা করার করবে, এখনই এই মুহূর্তেই করতে পারে, কিন্তু তার ধরছে ধৈর্য সহকারে এই ইলেকশনে ভারত পর্যবেক্ষক পাঠাবে না, পর্যবেক্ষক পাঠাবে না, পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নই উঠে না। এবং আমেরিকাও কিন্তু পর্যবেক্ষক পাঠায়নি, অফিসিয়ালি কোনো পর্যবেক্ষক আসেনি ইউনাইটেড স্টেটস থেকে। ওদের অফিস, ওদের এমবেসি যথেষ্ট তো, ওরা তো গভর্নমেন্টের পক্ষে আছে। ওদের ব্রিটেন বাড়ি কি প্রশ্নটা করতেছিল দাদা ভাই? ওই যে ইন্ডিয়ান পর্যবেক্ষক আসতে, আমেরিকান আসতেছে না, কিন্তু আমেরিকান এমবেসি এখানে পর্যবেক্ষক ভূমিকা পালন করবে। তো এমনি হ্যাপি ইলেকশন নিয়ে, গভর্নমেন্ট নিয়ে তারা যেটা চায় সেটাই তারা করবে না। তারা তো চাচ্ছে যে একটা সিভিলিয়ান, মানে সিভিলিয়ান গভর্নমেন্ট, নির্বাচিত একটা সিভিলিয়ান গভর্নমেন্ট আসুক, যেটা জবাব দিতে থাকবে, অ্যাকাউন্টেবিলিটিটা থাকবে। তার পক্ষে থাকবে, জবাব দিয়ে এখন তার পক্ষে থাকবে, তার পক্ষে থাকবে, হ্যাঁ অ্যাকাউন্টেবিলিটি থাকবে, কিন্তু সেটা তার পক্ষে থাকবে। তার পক্ষে না থাকলে তারা যে চুক্তিগুলো হচ্ছে এগুলো রেটিফাই করবে। এরা যে এই যে তড়িঘড়ি করে এতগুলা চুক্তি করতেছে, এই ম্যান্ডেটটাই বা তাদেরকে কে দিল? আর এটা যে পরবর্তী নির্বাচিত সরকার লাগবে, তারা তো বুঝেন না। এই ম্যান্ডেট তো তারা দুই দলই প্রকাশ্যে বলছে, তারা যে গভর্নমেন্ট এগুলো করছে আমরা মেনে চলবো। আমরা তারেকও বলছে, শফিকও বলছে। হ্যাঁ, কথাটা সত্য। এরা তো ওরা ম্যান্ডেট দিতে ওরা কি বলেন। তবে আমার একটা ধারণা আর কি, মনে করলেন যে যদি তারেক জিয়া আপনার মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো, বিএনপি ক্ষমতায় গেল, বিএনপি তখন বাধ্য হয়ে আওয়ামী লীগের ডাকা ছাড়া তাদের উপায় নাই। আমি কোন সেন্সে বলবো, কারণ পরে আসবো ভাই, সেলিম ভাই, এই ব্যাপারটা হচ্ছে এই বাণিজ্য চুক্তি হচ্ছে, বাণিজ্য চুক্তি, সেখানে বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব থাকবেন না। না, বাণিজ্য সচিব নাই, বাণিজ্য উপদেষ্টাও নাই। কি নাম জানো? বশিরউদ্দিন। কেউ তো নাই এখানে। কে আছে? নিরাপত্তা উপদেষ্টা। তো নিরাপত্তা উপদেষ্টা হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। সে নিরাপত্তা উপদেষ্টা, সে বৈদেশিক উপদেষ্টা, সে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আবার রোহিঙ্গাদের ওখানে আর বিমানের সে এক্সিকিউটিভ মেম্বার, এক্সিকিউটিভ বডির হেড। তো সে সব দিকে কেমন করে আছে, তার তো দুইটা পা, দুইটা হাত, দুইটা চোখ, একটা মাথা, কত দিকে খেলাতে পারে। এবং সে বাণিজ্যের মধ্যেও এসছে। সে যে রাজেক ভাই যেটা বললেন যে এও তো অর্থনীতিবিদ, এও তো অর্থনীতির ছাত্র। সে যদি অর্থনীতির ছাত্র হয়ে আর বাণিজ্য করে করতে যায়, তাহলে বুঝতে, তাকে বাণিজ্য উপদেষ্টা বানানো উচিত ছিল ইউনুসের। তাকে অন্যান্য উপদেষ্টা কেন বানালো? তো এই জন্য সে গেছে করতে চুক্তি, যে চুক্তিগুলোতে যাতে এনডিএ, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলে, এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকলে সেটা সাথে সাথে ডিসক্লোজ করা যাবে না, কিন্তু পার্লামেন্টে ডিসক্লোজ করা উচিত। এখনো বিএনপির নেতৃস্থানীয় লোকজন বলে হাসিনা যেসব চুক্তি করেছে, আমরা জানতে চাই কি কি চুক্তি করেছিলেন উনি ভারতের সাথে। আরে কি কি চুক্তি করেছিলেন এটা তো দেখেছে এই সরকার, তো বলেছে সব পাবলিশ করবে। আজ পর্যন্ত করতে পারে নাই, তো করে নাই কেন? তারা কোনো চুক্তি, এমন চুক্তি করে নাই যেটা দেশের বিরুদ্ধে যাবে। এরা যে চুক্তিগুলা করতেছে এখন, যে শেষ মুহূর্তে মরে যাওয়ার আগে খোরখাটা ধরে বেঁচে থাকার জন্য, সেই চুক্তির মধ্যে কি কি আছে সেটা জনগণের জানার অধিকার আছে। এবং এই নির্বাচিত সরকার, সে যেটা যেই আসুক, তারেক আসুক, শফিক আসুক, যে আসুক, তাদের উচিত পার্লামেন্টে এটা ডিবেট করা। কিন্তু তারা করবে কিনা আমার সন্দেহ আছে। জামাত তো করবে বলে মনে হয় না। যদি বিএনপির মধ্যে যদি কিছু শুভ বুদ্ধি উদয় হয়, তাহলে তারা এইসব এনডিএ গুলাকে তারা সত্যিকার ভাবে পার্লামেন্টে আলাপ করে এবং বাতিল করবে, এটাই আমার ধারণা। কিন্তু এই যে খলিল ওখানে গেছে, খলিলের রোলটা কি? খলিলের রোলটা হচ্ছে যে ট্যারিফ রেটটা কি কমিয়ে আনা। কারণ ট্যারিফটা কি হয়েছে, মানে শুল্কটা কি পরিমাণ আমাদের 25%, তাই তো?
এবং ভারত কিছু কিছু না দিয়ে এত কিছু দেওয়ার পরে 25% বন্দর দিল, বঙ্গোপসাগর দিল, কত কিছু দিয়ে দিল তারা আমেরিকাকে 25%। এই 25% থেকে যদি কমাতে পারে সেটার জন্য তাকে হয়তো পাঠানো হয়েছে, কিন্তু সেটা তো বাণিজ্য সচিবই যেতে পারে। বাণিজ্য সচিব কেন গেল না? এই প্রশ্ন তো এখানে থেকে গেল। ভারত হচ্ছে 18% নামিয়ে নিয়ে এসছে, এবং এই যে জয়শঙ্কর গেছে এখানে হয়তো 18 থেকে 15% চলে আসতে পারে। তখন বাংলাদেশের শিল্পর কি হবে, বাংলাদেশের রপ্তানি কি হবে ইয়ের সাথে, কি বলে ভারতের কাছে? এমনি মার খাচ্ছে, আরো মার খাবে, কারণ ভারত তো ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। তারপরে ভারতের পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে, ভারতের চিনি আসা বন্ধ হয়ে গেছে। তো এখন তারা উচ্চ মূল্যে সবকিছু আনতেছে। এবং আমি রাতের মধ্যে একমত, ওনারা যারা অর্থনীতিবিদ আছে এখন ইয়েতে, তারা সবগুলো ভারত বাংলাদেশের গার্মেন্টসটা দখল করবে, গার্মেন্টসটা দখল ভারতও করতে চাচ্ছে, আজকে একই সময় চায়নাও করতে চাচ্ছে। চায়নাও এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে পুরোপুরি দখল করে নিতে চাচ্ছে, এবং 400 যে শিল্প প্রতিষ্ঠানে বন্ধ হয়ে গেছে, তার মানে 400-র মধ্যে যদি ধরি 10 থেকে 15 লাখ লোক আনএমপ্লয়েড, তাদের চাকরিচ্যুত হয়েছে। সেগুলাকে কিভাবে পুনর্বাসন করবে নির্বাচিত সরকার? এই যে তারা নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, তারা যে চালিয়ে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, মিটিং করে যাচ্ছে, বড় বড় মিটিং, লোককে 100-500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা প্যাকেট বিরিয়ানি দিয়ে যে মিটিং এ আনছে, এরা 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 কি একটা পর্যন্ত বক্তব্য শুনেছেন? একটা পর্যন্ত বক্তব্য শুনেছেন নির্বাচনে কি করবে তারা? কথা বলি আমি, কথা বলি, আমাদের খলিলুর রহমান, রোজা রহমানের কথাটা বলতে হয়। উনি একাধারে নিরাপত্তা উপদেষ্টা, উনি পররাষ্ট্র উপদেষ্টা, উনি এখন বাণিজ্য উপদেষ্টা, মানে একই রঙে ওনার নানা রূপ। কারণ হচ্ছে ইউনূস সাহেব ওনার উপরে যতটুকু ভরসা করেন, কারো উপরে অতটুকু ভরসা করেন। কোনটা? খলিলকে আমি এর আগে খলিলকে চিনি 1976 লতিফুর রহমানের ইয়া ছিলেন। এই 5 আগস্টের পরে একদিন আমি কনক সরোয়ারের শোতে খলিলকে দেখি প্রথম। হ্যাঁ, পিনাকি সত্যতে এসেছিল। হ্যাঁ, ওই শোতে খলিল পিনাকি বলছে খলিলের সাথে তার প্রতিদিন আলাপ হইতো, ছিল, এবং আলাপ হইতো। প্লাস হচ্ছে তারা ওই খলিল কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি যে আন্দোলনের যে অংশ নেয়, খলিল এবং ব্রেকেট আবেদ সাহেবের মেয়ের জামাই, দুজনের একটা রোল ছিল, খুব গুরুত্বপূর্ণ রোল ছিল। সেইখানে কিন্তু খলিল প্রথম বলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক ডেভেলপ করতে হবে ইত্যাদি ইত্যাদি। তো ওইখানে অন্যরা কিন্তু রাজি হচ্ছিল না, আমাদের সে কেন সম্পর্ক ডেভেলপ করবে। হ্যাঁ, খলিল কিন্তু সেটা আবার দিচ্ছেন, এবং ইদানিং আবার দেখলাম তারা কিন্তু খলিলের উপর ভীষণ বিরক্ত যে খলিল তাদের কথা শুনতেছে না। তাই নাকি? ও, তাহলে তাকে এই ফ্রি লাইসেন্স দিয়ে দেয় কিভাবে? সে ওখানে যাইয়া কিভাবে কথা বলবে, কি করে নিয়ে আসে, এই আর কি। যাই হোক, দেখেন ভারতের ব্যাপারটা বলেন, আমি আপনাকে বলি। ভারতে শেখ হাসিনার সময় ভারতে 0 ট্যারিফে আমাদের গার্মেন্টস রপ্তানির এটা মানে আমাদের চুক্তি হয়ে গেছিল। এই মোদী সরকারকে আমাদের সেই চুক্তি দিয়েছিল। আমাদের একটা নির্দিষ্ট কোটার মানে কিছু গার্মেন্টস, মানে বেশ ভালো পরিমাণ গার্মেন্টস আমাদের ইয়েতে যাইতো, মানে ভারতে যাইতো। যেমন ওই আপনার কিছু ব্র্যান্ড আইটেম আছে না, মার্ক এন্ড স্পেন্সার, আরো কি কতগুলো ব্র্যান্ডের সমস্ত এখানে তৈরি হইতো, ভারতে এই চেইন স্টোর গুলোতে সেখানে বিক্রি হইতো। তারপরে এবং সেখানে মানে আরো হয়তো এটা বাড়তো, মানে এখানে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ট্যারিফ ছিল না, ওখানে আবার স্টেট গভর্নমেন্টের কিছু ট্যারিফ ছিল। এটা মানে ওই ট্যারিফ গুলা নিয়েও আমাদের গভর্নমেন্ট বিভিন্ন স্টেটের সাথে কথাবার্তা বলতেছিল যে ওইটাকে হয়তো আরো মানে ইউজ করে নেওয়ার জন্য। এখন হচ্ছে যে কি, ভারত ইতিমধ্যে আমেরিকার সাথে চুক্তি করে ফেললো,
তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে করে ফেললো, ইউকের সাথে করে ফেললো, সব এফটিএ করিল, সব মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেললো। হ্যাঁ, করে ফেলার পরে এখন আমাদের যে অবস্থা আসবে, যেমন এখন হচ্ছে কি গত 8 দিন চিটং পোর্ট বন্ধ, ওই যে নিউ মোরিং যে আপনার কন্টেইনার টার্মিনালটা দিয়ে দিবে আজকে, মানে সমস্ত মানে শ্রমিকরা সব বন্ধ করে দিয়েছে এটা। এবং এই যে ব্রিগেডিয়ার শেখাওয়াতকে ঘেরাও করে না, হুমকি দিয়ে আসছেন বন্দরে বিশৃঙ্খলা হলে হুমকি দিবেন তো, হুমকি দেওয়ার কারণ আছে বাড়ি ভাই, এই সাকোয়াত সাহেব তো স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া 3 দিন পরে যখন কি হসপিটালে গিয়ে উনি যখন কি ওদেরকে দেখলো, আহতদের দেখলো, সেখানে উনি তো প্রথম প্রকাশ করলেন যে যতগুলো আহত নিহত হয়েছে এদের বেশিরভাগই ছিল 7.62 রাইফেলের মানে গুলির আঘাতে, এবং সেই রাইফেলটা কোনো পুলিশের হাতে নাই, এই আত্মঘাতীটা। তারপরে আমরা যখন শুনলাম ওই আপনার লালদিয়া, তারপরে আরেকটা কি পোর্ট দিছে না, এই 2টা পোর্টের যে চুক্তিটা হয়েছিল, এটা লোকাল এজেন্ট নাকি ওনার সন্তানের কথা বলা আছে, ওনার ছেলের কথা বলা আছে, ওনার ছেলে নাকি এটার সাথে জড়িত আছে। তো সুতরাং উনি তো এখন ওনাকে তো সেই ইউনূস সাহেব তো কাকে কি দিয়ে খুশি করতে হয় জানে, কারণ উনি এত কিছুর পরেও কিন্তু সাকওয়াত সাহেবকে কিন্তু উপদেষ্টা মন্ডল থেকে বরখাস্ত করে নাই কি জন্য? এটা যদি বাইরে যায়, এটা তো মানে ওনার তো টকশো করার অভ্যাস আছে, তারপরে প্রথম আলোর লেখাটাকার অভ্যাস আছে, লেখাটাকা শুরু করলে ঝামেলা, তারপরে ওনাকে ওই পোর্টের ওনার ছেলেকে ব্যবসা দিয়া ওনাকে চুপ করলে এমনই এখন যাইয়া হুমকি দিয়ে আসে। যাই হোক, এখানে যেহেতু মেটিকুলাস ডিজাইন আছে, ওদের হাতে ডলার আছে, এখন শ্রমিক নেতাদেরকে কিভাবে তারা ম্যানেজ করে, হয়তো ম্যানেজ করেও ফেলবে, দেখা যাক। তাদের তো ইয়েও আছে, যে কারণে জাতিসংঘ অধিবেশনে যখন ইউনূস গেলেন, এই যে বিএনপি থেকে 2 জন, জামাত থেকে 2 জন, এনসিপি থেকে 2 জন নেওয়ার মূল কারণ ছিল ওদের ওখানে স্টেট ডিপার্টমেন্টের সাথে ওদের বৈঠক হয়েছে এদের, এবং ইউনিয়ন গভর্নমেন্টের বিষয়গুলো তারা কন্টিনিউ করবে, কথাটা তখনই দেয়া আছে, তখনই দেওয়া আছে, রাইট? কিন্তু এমনি যায়নি, এমনি যায়নি। হ্যাঁ, সেটাই যায়নি না। ইউনূস সাহেব তো কোনো জিনিসই করে উনি বিনা কারণে করে না, বিনা পারপাসে করে না, এবং বিনা উদ্দেশ্যে করে না, মানে যাই করে সে তার নিজের স্বার্থটাকে যেন বজায় রাখে, সে করে সবসময়। না, এখনো তার ব্রেন, আমরা দেখুন মানে ওনার থেকে 7-8 বছর ছোট, কিন্তু আমাদের এখনো মানে মেমোরিটা গোলায় যায়, কথা বলতে গেলে আউলায় যায়, কিন্তু উনি তো এখনো মানে পরিষ্কার বলে, এখনো বলে ওরা থাকলে আমরা থাকবো কিভাবে, শেষ করে দাও, এখনো ওনার সেই অ্যাটিটিউড আছে। তারপরে আবার আমরা এখন শুনি সুন্দর কথা শুনি, ওই যে আপনার জেফ্রি এপস্টাইন, মানে ওখানেও জি, ইন্ডিয়ান না বাংলাদেশি, কে ওখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে উনার ব্যাপারে ওই ডকুমেন্টে যে ওনার নাম উল্লেখ করেছে ইউনি বলা হইতো তাকে। হ্যাঁ, আদর করে বলা হইতো ইউনিটা ইন্ডিয়ান না বাংলাদেশি, বাংলাদেশি, রাইট, আমাদের ইউনিটটা। আমি তো আপনাকে একটা আর্টিকেল পাঠাইছি আপনাকে, এটা কিন্তু 2023 সালে এটা পাবলিশ হয়েছে। উনি তো এটার বিরুদ্ধে কিছু বলেন নাই, এবং সেখানে তো উনি বলছে যে ইন মানে 2 occasions he used to supply teenage girls from মানে Asian countries, in 1 occasion from Georgia, তো আজারবাইজানও পাঠিয়েছে আছে। আরজু আলিবিয়া আরেকজন আছে, আর 2 বোন দেখা করছে, এদের তো ওই আপনার অফশোর অ্যাকাউন্ট আছে, সেখানে কথা আছে। তারপরে আবার আছে মানে জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস 2 বার আসছে, 1 বার না 2 বার আসছে, এদের সাথে এটা নিয়ে একটা বাক্য ব্যয় করে নাই, আমাদের যখন কি টেক্সটাইল ইন্ডাস্ট্রির আমাদের যারা মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যখন মালিকরা ওনার সাথে দেখা করতে চায়, ওনার শিডিউল পায় না, কিন্তু ওই অ্যালেক্সের ছেলে আর জর্জ সরোসের ছেলেও পায় ওনার অ্যাক্সেস, আর ওই আজারবাইজানের প্রেসিডেন্ট মেয়ে এলিবিয়া, আর কি একটা এলিবিয়া আছে, ওই 2 এলিবিয়াও পায়, কারণ হচ্ছে টাকাগুলা যে আছে
এগুলা তো পাচার করতে হবে, কিভাবে পাচার করতে হবে, মানে উনি এখন মোটামুটি শিওর হয়ে গেছে যে বাংলাদেশে আর এত টাকা রাখা যাবে না। ওই যে আপনার পূর্বাঞ্চলের 300 বিঘা, মানে উত্তরায় 400 উত্তরায় 150 বিঘা, তারপরে বিভিন্ন অ্যাকাউন্টে এই পর্যন্ত বোধহয় 5,000 কোটি টাকার মতো আছে। তো এগুলো কিভাবে নিবে এখন এটাই মাথা খারাপ হইতেছে। তারপরে আবার গ্রামীণ ফোনের 30.2% শেয়ার, এগুলা কিভাবে নিবে এটাই ওনার মাথা ঘামানি, অন্য কিছু না। কারণ উনি চাইছিল যে প্রতিটা বাড়াবে। ওকে, সবশেষ শেষে রাতে ভাই খুব সুন্দর কথা বলতেছিলেন, শুনতেছিলাম আমি ওগুলা। যাই হোক, তো সর্বশেষে বলবো, আসিফ নজরুল যেসব আইনের কথা বলতেছে, যে আইনটাকে সে নতুন করে বানাচ্ছে, সে কিন্তু কাঠগড়া একসময় দাঁড়াবে। সে কি ভুলে যাচ্ছে এটা বাংলাদেশ? না, এটা তো ভুলে নাই, সে থাকবে না, থাকবে না। না না, সে যেখানেই যাক তাকে ধরে আনা হবে। আমি এটা বলতে চাচ্ছি, তার ছাত্র তো পৃথিবীময় আছে, তার ছাত্ররা তো তার এগেনস্টেই লিখতেছে, চারিদিকে ফেসবুকে ভর্তি আছে তার এগেনস্টে লেখা। সে আসিফ যে কাজগুলা করতেছে, তার বোঝা উচিত এই আইনের ছাত্র হয়ে, আইনের মাস্টার হয়ে সে কি করে, আইনের পরিসরে পিএইচডি করে কি করে সে এইসব আইন তৈরি করতেছে, বা আইনের কোন ব্যাখ্যাতে এটা আসতেছে। যে শপথ পড়ানোর জন্য একটা সভাপতি তৈরি করবে বা একজন নিজেদের মধ্যে থেকে, এটা তো কনস্টিটিউশনে বলা নাই কোথাও। শের ভাই, আপনি এটা বলেন কেন? টোটালি ফ্রড, তার উস্তাদ হইলো, মানে সে হইলো লোকাল ফ্রড, তার উস্তাদ হইলো বিশ্ব ফ্রড। ওই হারামজাদা আমাদের জাতিকে ফ্রড বানায়। সে নিজে ফ্রড, সেজন্য জাতিকে বলেছে ফ্রড। সেটা আমি বলি বিশ্ব বাটপার এবং লোকাল বাটপার দুইটা মিলে এরা এক, মানে যেসব আইন এদেরকে কোনো মতে তারেক বা যেই আসুক পরে ছাড়া উচিত না। এবং তারেক হয়তো উইক প্রাইম মিনিস্টার হবে, পরবর্তীতে যদি আমরা আসি এদেরকে ছাড়া হবে না। তো সব গোলাইয়ে ফেলে, দেখেন না। না, তারেকের তো অ্যাডভাইজার কিছু থাকা উচিত। আমি তো বুঝতে পারতেছি না, তারেক কি এসে অ্যাডভাইজারের কথা শুনবে না নাকি? আমি তারেকের এখানে কথা বলতে চাই না। দিল্লিতে তার বক্তব্য যেগুলা, আপনি অ্যাডভাইজারের কোনো পরামর্শ আছে মনে হয় না। আমি এখন পর্যন্ত শুনিনি তার নির্বাচনী ম্যানিফেস্টো কি, বা তারা কি করে, তাদের 31 দফা, তাদের একটা 2031 কি একটা প্ল্যান আছে, ওই যে আগে এক সময় বলেছিল তারা, সেটাই তাদের ম্যানিফেস্টো কিনা সেটাও জানি না। ম্যানিফেস্টোটা এখন পর্যন্ত দেখা যায়নি, যেহেতু এনসিপি একটা ম্যানিফেস্টো দিয়েছে, জামাতেরও কি ম্যানিফেস্টো সেটাও দেখি। বলতেছে কার্ড দিবে, বুঝছেন নাকি? এটা তো স্মার্ট কার্ড দিয়ে গেছে, স্মার্ট কার্ড তো হাসিনা দিয়ে গেছে। ওটা দিবে কি? তুই বলিস খাল কাটবি, আমরা কাটতেছি নদী নাকি? আমরা কাটতেছি নদী। 100 বছরের প্ল্যান আমাদের, ডেল্টা প্ল্যান করে গেছি আমরা। 100 বছরের প্ল্যান আমরা করতেছি, নদী ড্রেসিং করা, মানে আমাদের মানে ঐতিহ্য ফিরে আনতেছি, নদী মাতৃক দেশ এটা ফিরে আনতেছি। আর সে ডেল্টা প্ল্যান। তো আমি শেষ করবো আজকে মাত্র কয়দিন বাকি আছে, 5 তারিখ আজকে, বা 6 তারিখ হয়ে যাচ্ছে বাংলাদেশে, আর 4 দিন বাকি আছে, বা 6 তারিখ 7, 8, 9, 10, 11, 5 দিন বাকি আছে। এই 5 দিনের মধ্যে অনেক কিছু হবে, অনেক কিছু খেলা হচ্ছে, ক্যান্টনমেন্টও নাকি কিছু খেলা চলতেছে। এখন ওগুলা উজ্জ্বল থাকুক, আমরা এই 5 দিনের মধ্যে দেখি কি হয়, এবং মানে কোথাকার পানি কোথায় গড়ায় এটা দেখতে হবে আমাদেরকে। 1 নম্বর, 2 নম্বর দেখতে হবে যে আর্মির ভিতরে যে ঝামেলাটা চলতেছে সেটা। খেলা বললেন, নানা জায়গার খেলা বললেন, কানাডা থেকে আপনি কি খেলা খেলছেন সেটা তো বললেন না। কানাডা থেকে আমরা চেষ্টা করতেছি, আমরা এখানকার মেইন স্ট্রিম সোসাইটিকে সেন্সিটাইজ করতে, বা তাদেরকে উজ্জীবিত করতে, ইয়েতে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশনটা এমন এক পর্যায়ে গেছে। দীর্ঘমেয়াদী কথাবার্তা 12 তারিখ আগে কি করার সেটা তো নাই কেন? কানাডা তো মানে আমেরিকা যা বলে তাই করে, তারা মোটামুটি এটা বোঝা যায় আর কি, তারা বেশি আওয়াজ করতে পারে না, কিন্তু তাদের পলিসি, ওদের নিজস্ব একটা পলিসি আছে, কিন্তু ওই পলিসিটাতে তারা কিছু লোক আছে যারা চেষ্টা করতেছে মানে এই সরকারকে বুদ্ধি করতে, যে ইনক্লুসিভ ইলেকশনটা যাতে হয়,
ইনক্লুসিভ ইলেকশন না হলে মানে হবে না। কানাডাতে একটা ভালো কাজ করছে। অন্তর্ভুক্ত ইলেকশন, অন্তর্ভুক্ত বাড়ি ভাই, কানাডাতে কিন্তু শের ভাই এবং এখানে নুরুল আমিন খান আমাদের আরেক বন্ধু আছে, আরেকজন আছে আপনার মানিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মানিরুল ইসলাম, ওনারা মিলে 593 টাকা সিগনেচার নিয়ে আপনার ওখানকার লোকাল যে একজন এমপি, সেই এমপি ওই ওনার নাম ওটা নিয়ে তো আলাপ বাড়ির অনুষ্ঠানে মানে এনিতা সেই আমাদের বিষয়গুলো পার্লামেন্টে উঠেছে, এটাও আমাদের জন্য একটা পজিটিভ জিনিস। আমি নুরুল আমিন ভাই, শের ভাই এবং মানিরুল ইসলাম ভাইকে এখান থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রাজাক ভাই, আমরা এটা প্রচন্ড ভাবে শেষ করেছি। হ্যাঁ, যাই হোক, আমরা সোমবারে বুঝতে পারবো কি হচ্ছে। 9 তারিখে আমাকে একজন তো বলেছে 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, দেখি অনেক কিছু হবে। এখন 8 তারিখের মধ্যে কি হয়, দেখি কি হয়। তারা নিজেরা যে পরিচয় দিয়েছে যে তারা আওয়ামী লীগের ছিলেন, তারা সরাসরি আসলে নিজেদেরকে পরিচয় দিয়েছেন তারা আসলে আওয়ামী লীগের সক্রিয় ছিল, সেখান থেকে এসে এখন বর্তমানে তারা নিজেদের দলে আসলে অবস্থান করছে। সেই জায়গাটায় আসলে আমরা মনে করছি যে এই যে গুপ্ত যে আমাদের যে বাংলাদেশে যে বর্তমানে যে বিএনপির যে প্রধান যে এখন বর্তমানে যে চেয়ারম্যান যে তারেক রহমান, যিনি বাংলাদেশে এখন অবস্থান করছেন রাজনীতির মাঠে, তিনি আসলে মানে প্রত্যেকটা জনসভায় তিনি বক্তব্য রাখছেন যে গুপ্ত রাজনীতি, এই যে গুপ্ত রাজনীতির যে একটা লীলা খেলা, সেটাই আসলে আমাদের ধারাবাহিকতায় আসলে এই বিষয়গুলো আসলে একেবারে সম্মুখীন চলে আসছে, যেটা সাধারণ জনগণ থেকে সবাই আসলে বুঝে গেছে যে আসলে যেই ব্যক্তিগুলো যে অভ্যুত্থান ঘটিয়েছে, যারা আসলে প্রধান ছিলেন, যে সামনে সারিতে যে ছিলেন, তারা যে এই ধরনের আন্দোলনকে আসলে সামনে এগিয়ে নিয়েছেন এবং এই বর্তমানে যে তারা রাজনৈতিক একটি দল গঠন করেছেন, তারা বর্তমানে এখন যে 11 দলীয় জোট গঠন করেছেন, সেই জায়গায় নির্বাচনী মাঠে তারা আসলে এই যে মানে বাবার ঘরে যে সন্তান ফেরত গিয়েছেন, সেগুলো আসলে ধারাবাহিকতা সবকিছু মিলিয়ে অনেক মানে যদি কথা বলি তাহলে অনেক লম্বা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি আসলে শর্ট কথা বলছি যে আসলে দর্শক, আপনারা এস.এ. সাব্বিরের যে ইউটিউব চ্যানেল এস.এ. সাব্বির এবং যে ফেসবুক পেজ যে এস.এ. সাব্বির নামে আছে, সেখানে যে অডিয়েন্স গুলো আছেন, আপনারা আসলে আমার এই সংক্ষিপ্ত কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। যে বিষয়গুলো আসলে একটা কথা বলতে চাই, আমি আপনার কথা সূত্র ধরে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে তারেক রহমান বলল গুপ্ত, তো সে এত গুপ্তের ব্যাপারে সচেতন, সেই সচেতনতা জুলাই মাসে কইয়াছিল। জুলাই মাসে তো এই গুপ্তদের নিয়েই তো এই ঠিকই এই দেশকে অস্থিতিশীল করছে, এবং এই দেশকে অস্থিতিশীল করার পর আজকের যে পরিণতি, এইটার জন্য কিন্তু এই ব্যক্তিটাও কিন্তু কম দায়ী না, সে রীতিমতো ফাইন্যান্স করছে। ওই যে আমরা তারেকের টক শো, মানে এই যে এই জুলাই জঙ্গি আমরা পরবর্তী যে টক শো, সেই টক শো গুলোতে আমরা এই ধরনের স্টেটমেন্ট পেয়েছি। তো এই যে মেট্রো রেল হইলো, পদ্মা সেতু হইলো, এগুলো নাকি তার চোখেই পড়ে না। আবার যারা জুলাই জঙ্গি হামলা করলো, তারাও দেখা গেছে বলে কি যে মেট্রো রেলে আগুন না দিলে অভ্যুত্থান না, যে কথিত জঙ্গি হামলা, এগুলা সফল হতো না। তাহলে এখন আমরা কাকে কানা ধরবো আর কাকে মানে চৌগালা ধরবো, এটা একটু আমাদেরকে ব্যাখ্যা করতে। তারেক রহমান কানা, না হলে ওই যারা স্বীকার করতেছে মেট্রো রেলে আগুন না দিলে এই জঙ্গি হামলা সফল হইতো না, হয় তারা চৌগালা। দুইটার যে কোনো একটা। আপনি কি মনে করেন? থ্যাংক ইউ, আপনার খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটা হলো যে এই যে জিরো পলিটিক্স যে কথাটা বলা হচ্ছে, আপনার যে টাইটেলটা নিয়ে আপনি যে আসলে আজকে এই লাইভে আমরা উপস্থিত হয়েছি, এই বিষয়টা ধারাবাহিকতায় হলো যে একটা রাজনৈতিক দল যখন দীর্ঘ সময় যখন রাজনীতি যখন আসলে তারা ক্ষমতায় যখন ছিলেন, সেই ব্যক্তিটাকে যখন ভীষণ ঘোষণা করে, তখন সেই ব্যক্তিটাকে আসলে কিভাবে মাইনাস করা যায়, সেই বিষয়টাকে নিয়ে এই যে গুপ্ত বলছে যে জামাত শিবির, যে বাংলাদেশে যে আসলে 71-এর যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, গণহত্যা করেছে, যে আমাদের যে 30 লক্ষ যে মা বোনদের যে ইজ্জত মানে লুণ্ঠন করে তারা যে আসলে এই বাংলাদেশের মাটিতে যে তারা যে আসলে পদচারণ করতে চায়, সেই ধরনের যে একটা মানে যে একটা পরিকল্পনা, বিশাল একটা পরিকল্পনার মাধ্যমে কিন্তু আসলে এই ধরনের এই প্ল্যানটা কিন্তু করা হয়েছিল।
সেই প্ল্যান পরিকল্পনার মাধ্যমে কিন্তু আসলে এই এখন বর্তমানে যে আওয়ামী লীগকে আসলে যে মাইনাস করা হচ্ছে, জিরো পলিটিক্স আমরা বলছি, এই জায়গাটাই কিন্তু আসলে মূল একটা মানে একটা অবস্থানে কিন্তু তারা দাঁড়িয়েছে। এই যে তারেক রহমানের যে বক্তব্যগুলো আপনি যে বলছেন, সরি আর একটু আপনার কাছ থেকে আমি একটু জেনে তারপর লাইন আপনার ধরতে চাই। না, উনি বললেন 17 বছর কোনো উন্নয়ন হয় নাই, উনি খালি সমস্যা 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 দেখতেছেন। তাহলে 17 বছর উন্নয়ন না হলে এই যে জুলাই জঙ্গি হামলা, এটা বাস্তবায়নে মেট্রো রেলে আগুন দিল কারা? তাহলে মেট্রো রেল হয় নাই না হয়েছে? মানে সে কানা নাকি ওই যারা জুলাই জঙ্গি হামলা করছে ওরা তো কেলা? এইটাই আমি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনি আপনার যে টপিক গুলো আছে মানে খুব সুন্দর একটা টপিক, যেটা হলো যে 17 বছর যে সাবেক, এখন বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, যিনি ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের উন্নয়ন, সংবিধান বলে তো সে প্রধানমন্ত্রী এখনো, বলেন সাংবিধানিক প্রধানমন্ত্রী, এটা স্বীকার করতে তো এতটা সংকোচ থাকার কথা না। সংবিধান তো এখনো বিলুপ্ত হয় নাই। না, এখানে আমি একটা প্রশ্ন আপনার সাথে দ্বিমত, যে কারণ হলো যে আজকে তিনি যেখানে অবস্থান করুক, তিনি বলুক যে আমি পদত্যাগ করি নাই, আমি এরকম ধরনের কোনো লেটার বাংলাদেশে সাবমিট করি নাই যে আমি যখন দেশ ত্যাগ করেছি, সেটা যদি বলা হয় তাহলে বলবো যে হ্যাঁ, দিস ইজ দ্যাট ইজ রাইট। এখন ঘটনা হলো যে তিনি কিন্তু এখনো কিন্তু শোনেন, সেটা যদি সে নাও বলে, আপনি পদত্যাগ পত্র জমা দিবে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি না থাকলে স্পিকার নিবে, তাই তো? আপনি বলেন জুলাই জঙ্গি হামলার সময় ওই গণভবন থেকে রাষ্ট্রপতি ভবন যাওয়ার মতো সেই সুযোগ ছিল না। 45 মিনিট জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছে, এটা পর্যন্ত দিতে দেয়নি। তাহলে সে পদত্যাগটা করলো কখন? আর যেখানে রাষ্ট্রপতি নিজেই বলছে যে আমাকে তো কিছু বলে গেল না, নিউজে আসছে, তাহলে এখানে আর নতুন করে কি বলতে হবে? আপনারা যদি দেখেও না দেখেন তাহলে তো বলবো ভাই টিনের চশমা পড়ছেন আপনারা। এই জায়গায় বিষয়টা হলো যে বাংলাদেশের জনগণ সংবিধানে মানতে আপনাদের এত কুণ্ঠাবোধ কেন? সাংবিধানিক প্রধানমন্ত্রী বলতে আপনাদের এত ফাটে, তাহলে সংবিধান ছুড়ে ফেলাই দেন। এখানে একটা বিষয় আছে, যখন একজন নেত্রী যখন দেশ ত্যাগ করেন, তখন আসলে এই জায়গাটায় তাকে আসলে যে কোনো ভাবে ক্লিয়ার করতে হবে। সেটা হলো বাংলাদেশের জনগণ কিন্তু এখনো এই জায়গায় কিন্তু আসলে তারা ক্লিয়ার না, তারা কিন্তু এখনো কনফিউশনে কিন্তু আছেন যে তিনি আসলে নেত্রী দেশ ত্যাগ করছেন কিভাবে, এটাও আপনার বুঝতে হবে। কোন মুহূর্তে করছেন, কোন পদ্ধতিতে করছেন। নেত্রী কিন্তু চুরি করে পালায় নাই। আপনাদের সেনা প্রধান রানিং যে, ও কিন্তু মরে নাই, বাইতে আছে। ওই তো নিজে যায় আপ্যায়ন করে তুলে দিয়ে এসছে। তাহলে আপনি যে বললেন যে নেত্রী দেশ ত্যাগ করছে, এটা তো সম্পূর্ণ একটা রিউমার। আলটিমেটলি তো নেত্রীর নিরাপত্তার স্বার্থে তাকে ভিন্ন একটা জায়গায় পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে। আমি বলি প্রতিবেশী দেশে পাঠানো হয়েছে নিরাপত্তার স্বার্থে, দ্যাটস গুড। কিন্তু কথা হচ্ছে সে যেহেতু যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করে নাই, সে কিন্তু সাংবিধানিক প্রধানমন্ত্রী, যদি আপনি সংবিধান মানেন। আর যদি মনে করেন যে না আমি সংবিধান মানি না, সেটা হিসেবে আলাদা। না, দেশের নাগরিক হিসেবে সংবিধানকে আপনার সবসময় শ্রদ্ধা করতে হবে। তো সেক্ষেত্রে এখানে একটা জিনিস, যদি আপনি শ্রদ্ধা করেন, তাহলে সাংবিধানিক প্রধানমন্ত্রী বলতে আপনারা তো কুণ্ঠাবোধ কেন? এটাই আমার না, তাকে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে ঠিক আছে, আমরা তাকে মানতে রাজি আছি, কিন্তু তাকে ক্লিয়ার করতে হবে যে আসলে আমি পদত্যাগ করেছি, করে দেশটা ত্যাগ করেছি, কিংবা হয়তো আমি এখন পর্যন্ত পদত্যাগ করি নাই, এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত সে ক্লিয়ার করে নাই। তো সেক্ষেত্রে এখন বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন সেও ক্লিয়ার করে নাই। এখন আমি আপনার পিছনে একটা টপিকে যাই, সেটা হলো যে আপনি বলেছেন যে অগ্নি সংযোগ নানান বিষয়গুলো নিয়ে আপনি যে বিষয়টা তুলেছেন। তো মাহবুব ভাই, আপনি পয়েন্ট ঘুরেন না। আমি জানি আপনি জুলাই আন্দোলনের সমর্থন দানকারী একজন। পয়েন্ট ঘুরে আমি বলবো যে কোন আন্দোলনের সমর্থনকারী আমি ব্যক্তি নই। আওয়ামী লীগের মানে গুণগান গাইতেছেন। আমি আপনাকে বলি যে আমি একজন সাধারণ দেশের নাগরিক। আমি বলবো যে হ্যাঁ, আমি নাগরিক হলে আপনি সংবিধান মেনে বঙ্গবন্ধু কন্যাকে প্রধানমন্ত্রী বলতে আপনার ফাটতেছে কেন? প্রধানমন্ত্রী, হ্যাঁ, আমি তাকে প্রধানমন্ত্রী বলবো যতক্ষণ তিনি বলবে না যে আমি পদত্যাগ করি নাই, এই ধরনের যখন বলে দিল নিউজে যে তিনি তো আমাকে কিছু বলে গেলেন না, তিনি এখনো ক্লিয়ার করে নাই।
এখনো ক্লিয়ার করে নাই যে তিনি পদত্যাগ করেছেন। আমি আপনাকে নিউজটা দেখাচ্ছি, আপনি এটা বলতে পারেন না, কারণ এটা নিয়ে সমকাল বিরাট বড় একটা ফিচার নিউজ করছে। হ্যাঁ, বিষয়টা বুঝে না না আমার কথা। সংবিধান যদি বলে যে সে প্রধানমন্ত্রী না, মানবো না প্রধানমন্ত্রী, কিন্তু সংবিধান অনুযায়ী যেটা বলছে যে সংসদ বিলুপ্ত করতে, সাবেক সংসদ সদস্যদেরকে আপনি এটা সাবেক বলতে পারেন। প্রধানমন্ত্রীর জায়গায় এখনো পর্যন্ত পরবর্তী প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি কিন্তু সাংবিধানিক ভাবে বহাল। আচ্ছা, এখন এই জায়গায় বিষয়টা গুলো আসলে যেভাবে দাঁড়ায় যে আপনি যে প্রসঙ্গে আসলে গিয়েছেন সেটা আসলে মানে কথা বললেন তো আপনি, আমি বলবো একটা প্রাসঙ্গিক, আমি বলবো যে প্রাসঙ্গিক একটা বিষয়, এটা খুবই একটা প্রাসঙ্গিক বিষয়, যেটা যে বিষয়টা আসলে আমাদের যে বর্তমানে ইন্টারিয়র গভর্নমেন্ট আছেন তিনিও আসলে এই বিষয়টা ক্লিয়ার করে নাই। তারপরে আমি বলবো যে রাষ্ট্রপতি যিনি আছেন বর্তমানে, যে আমাদের যে প্রধানমন্ত্রী কিংবা সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, যে যার অধীনে যে যিনি মানে যে রাষ্ট্রপতি যিনি আছেন বর্তমানে, তিনিও এই বিষয়টা আসলে ক্লিয়ার করেন নাই। কিন্তু সেই জায়গাটায় আসলে যাওয়াটা এখন বর্তমানে যে নির্বাচনটা হচ্ছে, রাষ্ট্রপতি ক্লিয়ার না করলে সমকাল পত্রিকা এমনি এমনি ছাপায় দিল এত বড় একটা নিউজ, এত বড় একটা নিউজ। সেই বিষয়টা আপনার কাছে জানি, হ্যাঁ সেই বিষয়টা আপনার কাছে সমকাল জানাইছে যে তিনি তো আমাকে কিছু বলে গেলেন না রাষ্ট্রপতি। এটা লিখে গুগলে সার্চ দিবেন, পেয়ে যাবেন। এটা আমার কথা না, সমকালের কথা। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় নিউজটা পুরো বাংলাদেশ দেখছে, শুধু আপনি দেখেন নাই। যে কোনো সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে কোনো কিছু আর গোপন থাকে না, যেখানে যে নিউজটা আসলে প্রকাশ হয়। হ্যাঁ, না এখানে কথা হলো যে জিরো পলিটিক্স, এখন বর্তমানে যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এখানে সম্পূর্ণই একটা বৃহৎ একটা দলকে আসলে মাইনাস করে যখন নির্বাচনটা অনুষ্ঠিত হয়, সেখানে আসলে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, অন্যান্য যারা বাম দল আরো অনেক আছে, তারা যে নির্বাচনটা করছে সেখানে আসলে একটা দলকে যখন মাইনাস করা হয়, বড় একটা বৃহৎ দলকে যখন মাইনাস করা হয়, তখনই আসলে জিরো পলিটিক্স এর আসলে কথাটা কিন্তু চলে আসে। তো সেখানে আসলে এখানে সামনে দিকে আসলে জনগণ আসলে কোন মানে কি আস্থাটা পাবে, এইখানে যে ধর্মভিত্তিক যে রাজনীতি বাংলাদেশের মাঠে, যে তারা যে নানান ধরনের যে মানে অপপ্রচার যে চালাচ্ছে, যে এই সাধারণ জনগণ যে 60%, আমি বলবো 60% জনগণ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষদের যে মস্তিষ্ক হরণ করার চেষ্টা করছে, যে তারা যে আসলে চেষ্টা করছে যে আসলে তারা রাজনীতির মাঠে তারা ক্ষমতায় গেলে নানান ধরনের যে প্রতিশ্রুতির যে একটা আশ্বাস দিচ্ছে, সেই জায়গায় যে কত বড় একটা প্রতারণা হচ্ছে, এই 60% জনগণ সেটা কিন্তু আসলে বুঝতে পারছেন না যে বাংলাদেশে আসলে এই জিরো পলিটিক্স যেটা যে চলছে, যে জিরো পলিটিক্স এর যে একটা মেটাকুলার যে ডিজাইন, এই ডিজাইনের যে বর্তমানে যে জামাত, আমি বলবো ধর্ম ব্যবসায়ী যে রাজনীতি দল আছে, সেই রাজনীতি দলটা এটার সাথে পুরোপুরি সম্পৃক্ত, এবং বর্তমানে যে যারা ক্ষমতায় আছে, যে রাষ্ট্রটাকে যে পরিচালনা করছে, সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যে জামাতের ডিসি থেকে শুরু করে তারা যে এজেন্ডা যে বাস্তবায়ন যে করতে চায়, তার ধারাবাহিকতায় এ ধরনের একটি আন্দোলন করা হয়েছে। সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল বাংলাদেশে যে জামাত শিবিরের যে রাজনীতির সাথে যে যুক্ত যে ধরনের কর্মীরা যে ছিল, তারা কিন্তু আওয়ামী লীগের সাথে গুপ্ত হয়ে এখন বর্তমানে যে চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিচ্ছে গুপ্ত, তারা কিন্তু এই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছিল। এবং বাংলাদেশে যে হেলমেট বাহিনী যে ছিল, সেই হেলমেট বাহিনী এই ধরনের একটি তারা পরিকল্পিতভাবে তারা নিজস্ব ঘটনাগুলো ঘটাবে, এবং এই ঘটনাগুলো সম্পূর্ণ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপরে এই ঘটনাগুলো মানে তাদের উপরে আসলে চাপাবে। সেই ধরনের একটি ঘটনা ঘটানো হয়েছিল যে 5ই আগস্টে। এই এখন বর্তমানে যে সাধারণ জনগণ আছে, সেই জনগণের কিন্তু আসলে তার মানে আপনি বলছেন ছাত্রলীগ নির্দোষ? ছাত্রলীগ এখানে ছিল, যে সঠিক যে ছাত্রলীগ, যে ছাত্রলীগের মধ্যে এখানে গুপ্ত রাজনীতি ঢুকেছিল, যে হলো বাংলাদেশে যে
ছাত্র শিবির, যেখানে ছিল জামাত, ছাত্র শিবির, যারা বাংলাদেশের যারা 71-এ যারা মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, যারা এই গণহত্যা চালিয়েছিল, তারাই এই মানে এই মেটাগুলা ডিজাইন তারা এভাবে তৈরি করেছিল যে তারা অন্য রাষ্ট্রের অর্থায়নে তারা এই আওয়ামী